সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা এটা শুধু একটা কবিতা নয়, যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। তো চলুন আজ আমরা এই কবিতার গভীরে ডুব দিই। দেখব কিভাবে কবি তার শব্দের জাদুতে একটা সাধারণ ঝর্ণাকে একদম জীবন্ত করে তুলেছেন, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগোব। প্রথমে আমরা দেখব ঝর্ণাকে কবি কিভাবে প্রকৃতির এক চঞ্চল কন্যা হিসেবে এঁকেছেন। তারপর ওর পাহাড় থেকে নেমে আসার পথটা একটু দেখব। এরপরে আসছে সেই অংশটা যেখানে আমাদের চোখ, কান, ত্বক সব ইন্দ্রিয় যেন এক উৎসবে মেতে ওঠে। শেষে আমরা প্রকৃতির সাথে ওর আলাপ আর কবিতায় বাঁধা সুরের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব কবি কিভাবে ঝর্ণাকে শুধুই একটা জলের ধারা হিসেবে না দেখে তাকে একটা জলজন্ত চরিত্র, একটা ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতাটা শুরু হতেই কবি কিন্তু একদম সময় নষ্ট করেননি। সরাসরি ঝর্ণাকে একটা জীবন্ত সত্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আর কি দারুণ সব চিত্রকল্প ব্যবহার করেছেন। একই সাথে সুন্দর, আবার একে অপরের থেকে একদম বিপরীত। এই লাইনটা একবার দেখুন, কি অসাধারণ একটা বৈপরীত্য, তাই না? একদিকে বলা হচ্ছে ঝর্ণা যেন তারুণ্যে ভরপুর, উচ্ছল। আবার ঠিক তার পরেই তাকে বলা হচ্ছে তাপসী অপর্ণা, মানে ধ্যানমগ্ন এক তপস্বিনী। একই সাথে চঞ্চল যৌবন আর গভীর তপস্যা। আর এই লাইনটা, এখানেও সেই দ্বৈত সত্তার ব্যাপারটা আরও পরিষ্কার। ভাবুন একবার, ঝর্ণা আসছে কোথা থেকে? কঠিন, অনুভূতিহীন পাথর থেকে। তাই কবি বলছেন পাষাণের স্নেহধারা, মানে কঠিনের বুক চিরে বেরিয়ে আসা এক নরম মায়ার স্রোত। আবার সে তুষারের বিন্দুও বটে। আচ্ছা, ঝর্ণার এই যে দ্বৈত চরিত্র, এটা তো আমরা বুঝলাম। এবার চলুন ওর যাত্রা পথটা একটু অনুসরণ করি। দেখি পাহাড়ের চূড়া থেকে নামার সময় ওর রূপটা ঠিক কেমন হয়। দেখুন, কবি কি সুন্দরভাবে পুরো যাত্রার একটা ম্যাপ এঁকে দিয়েছেন। শুরুটা হচ্ছে একদম চূড়ায়, যেখানে ঝর্ণা যেন গিরি মল্লিকা বা পাহাড়ি ফুলের মতো ফুটে উঠছে। তারপর সজোরে পাহাড়ের বুক চিরে নেমে আসা, আর শেষে সমতলে পৌঁছে সে মাটিকে করে তুলছে সবুজ, উর্বর, শ্রীমন্ত। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু ওপর থেকে নিচে গড়িয়ে পড়া নয়, এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হল সংযোগ তৈরি করা, জীবন দেয়া। কবিতায় ওকে বলছেন প্রেমদাত্রী। এবার আসছি আমার সবচেয়ে পছন্দের অংশে। কবি এখানে এমনভাবে বর্ণনা দিয়েছেন যে ঝর্ণাকে শুধু চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায়, এমনকি অনুভবও করা যায়। মানে আমাদের সবকটা ইন্দ্রিয়ের জন্য যেন একটা উৎসব। একদিকে দেখুন, ঝর্ণার রূপ বোঝাতে কবি বলছেন তরলিত চন্দ্রিমা, যেন গলে যাওয়া চাঁদের আলো বা চন্দনবর্ণা। আর অন্যদিকে তার শব্দ, সেটা হলো মঞ্জুল হাসির বেলোয়ারি আওয়াজ, মানে স্ফটিকের মতো স্বচ্ছ মিষ্টি হাসির শব্দ। এমন শব্দ যার শুনে হরিণ ছানারাও কান পেতে শোনে। কিন্তু এই ঝর্ণা তো একা নয়, সে তার চারপাশের প্রকৃতির সাথে অনবরত কথা বলে চলেছে। চলুন ওদের সেই আলাপটাই একটু শুনি। কি দারুণ সম্পর্ক দেখুন। আকাশ থেকে মেঘেরা ওকে জুই ফুলি বৃষ্টি দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, চাঁদ ওর সাথে লুকোচুরি খেলছে। ও নিজে গিরি দড়ির বিহারিণী হরিণীর মতো নিচে নিচে চলছে, আর নিচে যে মাটির ধারা ধুলোয় মলিন, সে ওর আসার অপেক্ষায় আছে। ঝর্ণা তো আসলে সুরের সথী। তো আমরা একদম শেষে চলে এসেছি। এবার সবটা মিলিয়ে একবার ভাবা যাক, এই যে এত বর্ণনা, এত সৌন্দর্য, এর মাধ্যমে কবি আসলে প্রকৃতি আর শিল্প নিয়ে কি বলতে চাইছেন? তাহলে এই সব কিছুর পরে প্রশ্নটা এসেই যায়, এই ঝর্ণা আসলে কি? শুধুই কি জল? না, একদমই না। এটা জলের চেয়ে অনেক বেশি কিছু। এটা যেন এক স্বর্গীয় অপ্সরা, একটা জীবন্ত শক্তি। আর সবচেয়ে বড় কথা, এটা যেন এমন একটা সুর যাকে চোখে দেখা যায়। আর কবিতাটা শেষ হচ্ছে এই অবিশ্বাস্য সুন্দর ছবিটা দিয়ে। কবি ঝর্ণার সৌন্দর্যকে তুলনা করছেন মেরু প্রভায় ঝলকে ওঠা রামধনুর সাথে, আর তাকে ডাকছেন সুরের সথী বিদ্যাধরী পর্ণা বলে। মানে সে এমন এক স্বর্গীয় শিল্পী যে প্রকৃতির সুরকে নিজের মধ্যে ধারণ করে কবিতায় বেঁধে ফেলেছে। অসাধারণ।